হাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে গল্প করব সামুরাইদেরকে নিয়ে। ছোটবেলাতে রোরনি কেনশিন আর সামুরাই জ্যাক দেখেনি এরকম খুবই কম 90s কিডস হয়তো খুঁজে পাওয়া যায়, আর আমি তাদের মধ্যে একজন যারা সামুরাই জ্যাক আর রোরনি কেনশিন দেখে বড় হয়ে উঠেছি এবং মনে অগাধ প্রশ্ন নিয়ে বড় হয়েছি যে এই সামুরাইরা কেন বা কিভাবে শেষ হয়ে গেল, এদের লেগেসিটা ঠিক কারা শেষ করে দিল, কি জন্য শেষ করে দিল। আজকের এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজবার একটু চেষ্টা করব। 19 শতকের শেষ ভাগে মেজি রেস্টোরেশনের সময় জাপানেতে সামুরাই যুগের পতন শুরু হয়, কিন্তু এই পতন হওয়ার কারণ কি ছিল? প্রথমত বহিরাগত চাপ এবং পাশ্চাত্যের প্রভাব। 19 শতকের আগে জাপানে বিদেশি বাণিজ্য নিষিদ্ধ ছিল। 19 শতকের মাঝামাঝি সময়ে জাপানের দরজা খোলা হয় বিদেশি বাণিজ্যের জন্য এবং জাপানকে সই করানো হয় অসম চুক্তিতে বা আনইকুয়াল ট্রিটিতে। আর এই অসম চুক্তিতে জাপানকে সই করতে বাধ্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরেই জাপানে আসে পাশ্চাত্যের আগ্নেয় অস্ত্র, বন্দুক এবং কামান। আর এই আগ্নেয় অস্ত্রই সামুরাইদের ঐতিহ্যবাহী যুদ্ধ পদ্ধতিকে সেই মুহূর্তেও দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক করে তোলে। এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে নেটফ্লিক্সের একটা অ্যানিমে আছে ব্লু আইড সামুরাই বলে, তোমাদের মধ্যে হয়তো অনেকেই দেখেছো, যারা যারা দেখোনি তারা তারা ইমিডিয়েটলি দেখে নাও। ওখানেতে এই সমস্যাটা নিয়ে কিছুটা হলেও দেখানো হয়েছিল। এইবার আমি তোমাদের সাথে আলোচনা করব অভ্যন্তরীণ বিবাদ এবং শোগুনাতের দুর্বলতা নিয়ে। 1603 থেকে 1868 সাল অবধি জাপানের সামরিক সরকার ছিল টোকুগাওয়া শোগুনাত। সেকিগাহার যুদ্ধে জয়লাভের পরে জাপানেতে টোকুগাওয়া ইয়েসু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই সামরিক সরকার টোকুগাওয়া শোগুনাত। আর টোকুগাওয়া শোগুনেটের অধীনে থাকাকালীন জাপান দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নগরায়নের অভিজ্ঞতা লাভ করে। আর এই সময়তেই বণিক শ্রেণী এবং উকিও শ্রেণীরও উত্থান হয়। কিন্তু ক্রমশই এই সরকার দুর্বল হয়ে পড়ছিল। দুর্নীতি, অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই, বিদেশি শক্তির হুমকির মোকাবিলা না করতে পারার অক্ষমতাই এই সরকারের পতনের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। সামুরাই সম্প্রদায়ে যারা শোগুনাতের ওপরে বিশ্বাস রেখেছিলেন তারাও একটা সময় বিভক্ত হয়ে পড়েন। এইবারে আমি তোমাদের সাথে আলোচনা করে নেব সম্রাট মেইজির উত্থান এবং কেন্দ্রীয়করণ ব্যবস্থা নিয়ে। 1868 সালে সম্রাট মেইজি ক্ষমতায় আসেন এবং শুরু হয়ে যায় মেইজি রেস্টোরেশন। এর প্রধান লক্ষ্য ছিল সম্রাটের অধীনেতে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলা এবং জাপানকে আধুনিকীকরণ করা। আর এই পরিবর্তন কিন্তু সম্পূর্ণভাবে সামুরাইদের বিরুদ্ধেই হচ্ছিল। যেই সামুরাইরা এতদিন ধরে ফিউডাল লর্ড এবং শোগুনাতদের জন্য কাজ করছিলেন, এই সম্রাটের রাজত্বে তাদের আর কোনো রকমই ইম্পর্টেন্স ছিল না। এর পরবর্তীকালে সামুরাইদের যে বিশেষ সুবিধাগুলো ছিল সেই সুবিধাগুলো অবধি বাতিল করে দেওয়া হয়। সরকার থেকে ঘোষণা করা হয় যে সাধারণ নাগরিক ও সামরিক বাহিনীতে যোগদান করতে পারে যদি তারা ইচ্ছুক থাকে। এর ফলে সামুরাইদের যে যোদ্ধা হওয়ার একচেটিয়া অবস্থানটা ছিল সেই অবস্থানটা ধীরে ধীরে হারিয়ে যায়। সামুরাইদেরকে সরকার থেকে যে টাকাটা দেয়া হতো বা যে ভাতাটা দেয়া হতো সেই ভাতাটা অবধি দেওয়া বন্ধ করে দেওয়া হয়। আর অনেক সামুরাই কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে দারিদ্রতারও শিকার হয়ে যায়। এরপরে শুরু হয় আধুনিকীকরণ ও পাশ্চাত্যিকরণ। মেজি সরকার আসার পরে জাপানকে পাশ্চাত্যের সঙ্গে প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হয় এবং শুরু হয়ে যায় দ্রুত আধুনিকীকরণ এবং শিল্পায়ন। এতে পাশ্চাত্যের সামরিক কৌশল, আইনি ব্যবস্থা এবং প্রযুক্তিও গ্রহণ করা হয়। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে সামুরাইদের যে ঐতিহ্যবাহী যুদ্ধ করার নীতি, তরোয়ালধারী যে পদ্ধতি, সেই সমস্ত নীতি এবং পদ্ধতিকে অপ্রাসঙ্গিক বলে ঘোষণা করা হয়। এরপরে শুরু হয় সাতসুমা বিদ্রোহ 1877 সালে। সামুরাইদের সবথেকে বড় এবং সবথেকে শেষ যুদ্ধ ছিল সাতসুমা বিদ্রোহ। এই বিদ্রোহকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রাক্তন সামুরাই সাইগো আকামোরি। আর এই বিদ্রোহকে দমন করা হয় সম্রাটের সেনাবাহিনী দ্বারা। জাপান একটা ফিউডাল রাষ্ট্র ছিল, সেই ফিউডাল রাষ্ট্র থেকে আধুনিক শিল্পজাত রাষ্ট্রে রূপান্তর হয়ে ওঠাটাই কিন্তু সামুরাইদের পতন ঘটায়। আর সবশেষে এইটাই বলবার যে যদিও বা সামুরাইরা তাদের রাজনৈতিক এবং সামরিক ক্ষমতা হারিয়েছিলেন,
কিন্তু আজও জাপানের মধ্যে তাদের ঐতিহ্য এবং তাদের স্মৃতি বেঁচে রয়েছে এবং গোটা বিশ্ব আজও তাদেরকে ভুলে যায়নি। আজকের জন্য এইটুকুনি রইল। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা যারা যারা এই ভিডিওটা এন্ড অবধি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এন্ড অবধি দেখার জন্য। বাই।